সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। নিশ্চয় যে যেখানে আছো অবশ্যই আল্লাহর রহমতে ভালো আছো। এই করোনাকালীন সময়ে ভালো থাকাটা আসলে অনেক চ্যালেঞ্জিং একটা ব্যাপার। আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। তো আমরা প্রতিদিন অনেকগুলো ক্লাস ইতিমধ্যে করে ফেলেছি। তো আমরা তারই ধারাবাহিকতা আজকে আমরা আবার ক্লাসে চলে এসেছি। তো আমরা সোজা ক্লাসে চলে যাই। আমরা আমাদের ক্লাসের মধ্যে যে কথা বলতে পারবো। এইজন্য আমরা সোজা চলো আমরা আজকের ক্লাস দেখি আমাদের আলোচনা সূচিতে আজকে কি আছে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে আবারও সকলকে আমি স্বাগত জানাচ্ছি। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। আর করোনাকালীন সময়ে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। অনার্স প্রথম বর্ষ পদার্থবিজ্ঞান বিভাগ, কোর্স কোড হলো 21701, আর আমাদের কোর্সের নাম হলো বলবিদ্যা। আমরা যে আজকের যে ক্লাসটা করব সেটার লেকচার নম্বর হলো 10। লেকচারের শিরোনাম হলো রৈখিক ভরবেগের সংরক্ষণশীলতা ও কিছু ম্যাথ। অর্থাৎ আমরা অনেক ভরবেগের সংরক্ষণশীলতা কিন্তু করেছি। রৈখিক ভরবেগের সংরক্ষণশীলতাটাও একই ধরনের, অনেকটা একটু টেকনিক্যাল কিছু দিক আছে যেগুলো একটু রিঅ্যারেঞ্জ করতে হয়। তো আমরা সেইগুলো একটু করব, সাথে আমাদের হয়তো কিছু ম্যাথ করতে হতে পারে। কারণ তোমরা জানো যে আমাদের এক্ষেত্রে কিন্তু ম্যাথ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন? আমরা গত বছরের যে কোশ্চেনটা যদি আমরা সার্চ করি দেখবো যে সেখানে কিন্তু গ বিভাগে অনেক ম্যাথ, ক এবং খ অপশনে ম্যাক্সিমাম কিন্তু ম্যাথ দিয়েছিল। এখানে আমাদের ম্যাথের উপরেও জোর দিতে হবে। কারণ কি, আমরা যে থিওরিটা পড়বো সেই থিওরির পাশাপাশি কিন্তু আমাদের ম্যাথগুলো কিন্তু করে ফেলে দেখতে হবে। আমরা ক্লাসে হয়তো সবগুলো করতে পারবো না, হয়তো কিছু কিছু তার আমরা কিছু কিছু হয়তো উদাহরণ ইউজ করব যে আমরা এইগুলো শিখে যাচ্ছি। এই জন্য তোমাদের কাজ হবে আমরা যে সমস্ত টপিক গুলো পড়ে শেষ করতেছি সেই সকল টপিকের রিলেটেড যে সমস্ত ম্যাথ আছে এইগুলো কিন্তু তোমাদের করে ফেলতে হবে। তাহলে তোমাদের কিন্তু এই পড়ালেখার অর্থাৎ এই আমরা যে জিনিসটা শিখলাম সেটার সাথে কিন্তু প্রপারলি আমরা প্রয়োগ ঘটাতে পারবো। উইদাউট কিন্তু আমরা কিন্তু প্রয়োগ ঘটাতে পারবো না। শুধু আমরা থিওরি শিখবো, তাহলে কিন্তু থিওরির সাথে যে থিওরি কেন শিখবো সেই ম্যাথটা যদি আমরা ইউটিলাইজ করতে পারি তখন আমরা বুঝবো যে হ্যাঁ আমরা ওই থিওরিটা ভালো করে বুঝেছি। উইদাউট আমরা কিন্তু থিওরি বুঝবো বলে মনে হয় না। আর বুঝলেও কিন্তু আমরা পরীক্ষার হলে কিন্তু ডেলিভারি দিয়ে আসতে পারবো না। এই কারণে ওর সাথে লিঙ্ক করে কিছু ম্যাথ আমরা আজকে এখানে সাজানোর চেষ্টা করেছি। তো যাই হোক, এই পর্যায়ে আমি তোমাদের সাথে আছি বিএম নাহিদ নেওয়াজ, প্রভাষক পদার্থবিজ্ঞান বিভাগ। আর আমি বর্তমানে সরকারি এম কলেজ যশোরে কর্মরত রয়েছি। আমার ইমেল অ্যাড্রেস এখানে দেওয়া আছে nahid121phy@gmail.com। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে চলো সোজা আজকে আমাদের আলোচ্য সূচিতে কি আছে আমরা সেগুলো দেখে ফেলি। ঝটপট তোমাদের কাছে যে খাতাপত্র আছে সেগুলো নিয়ে বসে পড়ো। কারণ আমরা আসলে যদি মুখে মুখে শিখি তাহলে আসলে ওই শেখাটা কিন্তু আমাদের প্রপারলি হয় না। এই কারণে তোমাদেরকে আমি অনুরোধ করব, যখন আমরা পড়বো তখন অবশ্যই তোমরা তোমাদের পড়ার টেবিলেই বসবা এবং পড়ার টেবিলে খাতা এবং কলম উভয়টা নিয়েই বসবে। তাহলে দেখবা যে তোমাদের পড়ালেখার সাথে কিন্তু তোমরা যখন পড়বা লিখবা, আমি যখন বলবো তখন কিন্তু তোমরা নিজেরাই কিন্তু অনেক জিনিস আছে, যখন অন্তরীকরণ আসে, সমাকলন আসে, তোমরা কিন্তু নিজেরাই করে করে ওই জিনিসগুলো দাঁড় করাতে পারবা। এই কারণে আমি তোমাদেরকে অনুরোধ করব যে অবশ্যই খাতাপত্র নিয়ে বসবে। তো আজকের আলোচ্য সূচিতে আমাদের কি আছে দেখে আসি। কণা ব্যবস্থার ক্ষেত্রে একটি কণার রৈখিক ভরবেগের সংরক্ষণশীলতার নীতি প্রমাণ করতে হবে। কর্মদক্ষতা ও শক্তির সংরক্ষণশীলতা সংশ্লিষ্ট ম্যাথ আমাদেরকে শিখতে হবে। তো ঠিক আছে, তাহলে চলো আমরা আমাদের আজকের ক্লাসে সোজা চলে যাই। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথমটা করব যে কণা ব্যবস্থার ক্ষেত্রে একটি কণার রৈখিক ভরবেগের সংরক্ষণশীলতার নীতি কিভাবে আমরা প্রমাণ করতে পারি সেটা আমরা এখন একটু শিখব। তো এক্ষেত্রে আমরা কণা ব্যবস্থার ক্ষেত্রে কণার রৈখিক ভরবেগের সংরক্ষণের নীতি প্রমাণ করব। তো প্রমাণ করার ক্ষেত্রে আমরা একটু ধরে নিব, মনে করি একটি সিস্টেমে m1 m2 m3 ভরের n সংখ্যক কণা বিদ্যমান। তো n সংখ্যক কণা মানে m1 m2 m3 ভরের n সংখ্যক কণা বিদ্যমান, তাহলে এই n সংখ্যক কণারও ভরবেগ বের করা যাবে আমাদের। তাহলে আমরা প্রথমত m1 ভর, m2 ভর, m3 ভর এই প্রতিটা ভরের ভরবেগটা বের করে আনি। আর এই সিস্টেমে m1
ভরের বস্তুর ভর মানে আদি বেগ কিন্তু u1 u2 এবং u3। তাই যদি হয় তাহলে আমরা একটু দেখে আসি, তাহলে m1 ভরের কণার ভরবেগ কি হয়। ভর এবং বেগের গুণফল ভরবেগ, আর এই ভরবেগটা কিন্তু ভেক্টর রাশি। তো এই জন্য আমরা এক্ষেত্রে ভেক্টর চিহ্ন দিয়েছি। ভরবেগ আমরা প্রথমটা বলতেছি m1 ভরের কণার ভরবেগ p1 বলতেছি m1 v1, এবং খেয়াল করো m2 ভরের কণার ভরবেগ p2 সমান m2 v2 বলতেছি। তারপরে m1 ভরের কণার যদি ভরবেগ p1 হয় তাহলে m2 ভরের কণার ভরবেগ হলো p2। এইভাবে আমরা আসলে m1 v1 m2 v2 ডট ডট দেখো ইত্যাদি দিয়েছি। কেন? n সংখ্যক কণা আছে আমাদের এখানে, n সংখ্যক কণার ক্ষেত্রেও আমরা বের করতে পারি, তখন pn সমান mn vn আসবে। তো আমরা এটা লিখবো না, সোজা আমরা ইত্যাদি দিয়েছি, সোজা যখন যোগ করব তখন হয়তো আমরা এই যোগের মধ্যে এটা নিয়ে চলে আসবো। তাহলে আমরা দেখি তো, তাহলে অতএব p সমান, খেয়াল করতে হবে প্রথমত এটা ছিল m1 ভরের কণার ক্ষেত্রে, এটা হচ্ছে m2 ভরের কণার ক্ষেত্রে। আমরা যখন মোট বস্তুটা নিব তখন কিন্তু আমাদের মোট কণার মোট যে ভর, একটা সিস্টেমের মোট যে ভর বস্তুটা, তার ভর কিন্তু বড় হাতের আছে, তার মোট ভর কিন্তু m। আর ওই ভরের মধ্যে ছোট ছোট কণা আছে, তার মধ্যে m1 m2 m3 ভরের n সংখ্যক কণা বিদ্যমান বলেছি আমি। তাহলে m1 ভরের কণার ভরবেগ p1, m2 ভরের কণার ভরবেগ p2, তাহলে মোট যে কণা, এই মোট সিস্টেমের ভরবেগ হবে p। তাই আমরা এখানে বলেছি অতএব p সমান m1 v1 প্লাস m2 v2 প্লাস ডট 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 mn vn। তার মানে কি, প্রথমত একটা কণার ভরবেগ, তারপরে m2 ভরের কণার ভরবেগ, m3 ভরবেগ, এরকম অনেকগুলো একাধিক, এখানে একটা প্লাস চিহ্ন হবে, মাথায় রাখতে হবে, এখানে একটা প্লাস চিহ্ন দিয়ে দিও তোমরা। এইভাবে তোমাদের একাধিক কণা অর্থাৎ n সংখ্যক যে কণা আছে, এই n সংখ্যক কণারই কিন্তু সমষ্টি আমরা পেয়েছি মোট যে বস্তুটা আছে, এই বস্তুর মোট ভরবেগ। এই পর্যন্ত বুঝতে কোনো অসুবিধা আছে? না স্যার। ধন্যবাদ তোমাদেরকে। তাহলে আমরা যে কাজটা করব সেটা একটু খেয়াল করো, পরে আমরা জানি অনেক কণার সমন্বয়ে গঠিত কোন সিস্টেমের ভর কেন্দ্রের ভরবেগ। এক্ষেত্রে আমাদের দুইটা ভরবেগ আমরা কল্পনা করতে পারি, একটা হচ্ছে আভ্যন্তরীণ বল আর একটা হচ্ছে বাহ্যিক বল। তা দুইটা বলের ক্ষেত্রে আমরা কিন্তু এখানে বের করব। তো দেখো p সমান mvcn, খেয়াল করতে হবে। এই দেখো আমরা p সমান পেয়েছি m, বড় হাতের m, কেন m1 m2 m3 এগুলো যোগ করলে বড় হাতের m পাই। আর v1 v2 v3 এইগুলো মোট যে এই যে সিএম, যে এটা হচ্ছে আভ্যন্তরীণ যে ভরবেগ, আভ্যন্তরীণ যে বেগ, এগুলো টোটালের সমষ্টি আছে ভিসিএম। যদি আমরা এটা বাইরে দিতাম, বাহ্যিক বলের ক্ষেত্রে দিতাম বা বাহ্যিক বেগের ক্ষেত্রে দিতাম, তাহলে ext বা এক্সিট দিতাম, বা ইন্টারনালও দিতে পারি, আমরা এখানে আইএনটিও দিতে পারতাম ইচ্ছা। তো ঠিক আছে, তাহলে আমরা পরের ধাপে চলে যাই। এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন দিয়েছি, অর্থাৎ কিছুই করি নাই, কিন্তু এই উপরের ইকুয়েশনটাকে আমরা একটু সমন্বয় করেছি। এই উপরের যে সমীকরণ, অর্থাৎ p সমান m1 v1 প্লাস m2 v2 প্লাস ডট 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 প্লাস mn vn, এটাকে সমন্বয় করে আমরা লিখতে পারি p সমান বড় হাতের m v। ক্লিয়ার? কি বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, জি স্যার। তাহলে এটা উপরে ওই লাইনটাই লেখা রয়েছে, আমাদের অনেক কণার সমন্বয় গঠিত কোন সিস্টেমের ভর কেন্দ্রের ভরবেগ মোটটা আমরা একটু জানি। তাহলে আমরা এখানে দেখো লিখেছি FEXT, অর্থাৎ এক্সটার্নাল যে ফোর্স, অর্থাৎ আমাদের বাহ্যিক যে বল আছে সেই বলের মান হবে, আমরা জানি F সমান MA। তো বাহ্যিক যে ফোর্স হবে সেটা হবে আভ্যন্তরীণ যে ত্বরণ আছে সেটা এবং মোট ভরের গুণফলের সমান। অর্থাৎ আমরা একটা বস্তুর উপরে যদি বল প্রয়োগ করি, তাহলে ওই বস্তুর মধ্যে যে ত্বরণ আছে সেটাকে, ওই বস্তুর উপরে যে বল প্রয়োগ করব, এই বলটা কিন্তু টোটাল ওই বস্তুর উপরেই কিন্তু অ্যাপ্লাই হবে। তখন ওই বস্তুর ভর এবং ত্বরণের গুণফল কিন্তু বাহ্যিক যে বল, সেই বলটা কিন্তু আমরা পেয়ে যেতে পারি। অর্থাৎ এফ এক্সিট EXT এক্সটার্নাল যে ফোর্স সেটা হলো F, এটাকে আমরা বলতেছি MACM। তাহলে আমরা এটাকে সেন্ট্রিফিউগাল যে আমাদের মানটা আছে, কেন্দ্রীয় যে মান, যেখানে FEXT অর্থাৎ এক্সটার্নাল যে ফোর্স হলো সিস্টেমের উপর ক্রিয়াশীল বলের ভেক্টর যোগফল। তার মানে কি, এই সিস্টেমের উপর একাধিক বল কিন্তু ক্রিয়াশীল হতে পারে, একাধিক বল F1 F2 F3 F5 এর একাধিক বল কিন্তু এক একটা কণার উপরে ক্রিয়াশীল হতে পারে। M1 ভরের কণার উপরে F1, M2 ভরের উপরে F2, এইগুলো টোটাল ভেক্টর যোগফল কিন্তু আমরা বলতেছি F। তাহলে আমরা কিন্তু পেয়ে যাই এখন 1 নম্বর সমীকরণকে সমীকরণ 1 নম্বরকে সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করে পাই।
1 নম্বর সমীকরণটা কি আমরা দেখে আসি একটু। এই হলো আমাদের 1 নম্বর সমীকরণ। এই 1 নম্বর সমীকরণকে বলতেছে যে সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, সময়ের সাপেক্ষে। তাহলে আমরা এটা করে আসি দেখি। এই দেখো ওইখানে ছিল P সমান mv cm ছিল, আমরা সেটাকে করেছি কি সময়ের সাপেক্ষে উভয় পাশে d/dt, এই পাশেও d/dt, ভর হলো ধ্রুবক, এই জন্য আমরা ভরকে বাইরে বের করে এনেছি, m dcm dv cm ডিভাইড বাই dt। কিছুই করিনি কিন্তু আমরা শুধুমাত্র ডিফারেন্সিয়েট করার চেষ্টা করেছি, অর্থাৎ অন্তরীকরণ করার চেষ্টা করতেছি। তো আমরা জানি যেন বস্তুর মানে বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলা হয়। এই দেখো vcm ডিভাইড বাই dt, এটা কিন্তু এই বেগের কিন্তু হার, অর্থাৎ বেগকে যদি সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি বা অন্তরীকরণ করি বাংলায় যদি বলি, তাহলে আমরা কিন্তু ত্বরণ পাই। সেক্ষেত্রে কি ত্বরণ পাবো? আভ্যন্তরীণ যে ত্বরণটা আছে সেটাই আমরা পাবো। তাহলে আমরা এর পরের লাইনে সোজা লিখতে পারি dp/dt সমান ma/cm। এই দেখো তাহলে এটা কি, এই এটা কি তোমরা ওই 2 নম্বর সমীকরণ থেকে পেয়েছি। এই দেখো 2 নম্বর সমীকরণে আছে এটা তো dv/dt, খেয়াল করো একটু মিস্টেক হয়ে গেছে। এই যে dv/dt এটা তো a, আমরা জানি ত্বরণ সমান a dv/dt, a সমান dv/dt, এইগুলো কিন্তু আমরা ক্লাসে পড়েছি। তোমরা যদি 1 নম্বর 2 নম্বর বা 3 নম্বর ক্লাসের দিকে লক্ষ্য করো, তাহলে কিন্তু তোমরা অনায়াসে কিন্তু এখানে এই ডিফারেন্সিয়েট গুলো আমরা অনেকবার কিন্তু করেছি। সুতরাং তোমরা যদি প্রতিটা ক্লাস যদি নজর দাও, প্রতিটা ক্লাসের দিকে মনোযোগী হও, তাহলে কিন্তু এইগুলো তোমাদের জন্য খুব বেশি কষ্টের কারণ হবে না। তোমরা অনায়াসে কিন্তু এইগুলো তোমরা সলভ করে বাড়ি চলে আসতে পারবা। আমরা এর পরের ধাপে যে কি করতেছি খেয়াল করো। এখন সমীকরণ 2 নম্বরে কি পেয়েছি, ওই দেখো MACN এর একটা মান আছে, CM এর মান আছে, ওই মানটা আমরা বসাবো FEXT, এক্সটার্নাল যে ফোর্স F, এই মানটা আমরা এখানে বসাই দিয়েছি। কিছুই করিনি। এই 2 নম্বর সমীকরণের ডান পক্ষে দেখো MA আছে, এই পাশেও দেখো MA আছে। এই মানটা সমান F exit EXT, ওই এক্সটার্নাল যে ফোর্স, ওই ফোর্সের মান হলো F, ওইটাই আমরা এখানে বসাই দিয়েছি। বাহ্যিক যে বল সেটা হলো F, আমরা বলতেছি dp/dt সমান বাহ্যিক বল, আর কিছুই করিনি। তাই যদি হয় আমরা এখানে কিন্তু একটা লিখে ফেলতে পারি, অতএব কোন সিস্টেমে কোন মোট রৈখিক ভরবেগের পরিবর্তনের হার উহার উপর ক্রিয়াশীল লব্ধি বাহ্যিক বলের সমান। মনে রেখো কোশ্চেন কিন্তু এখানেও এসে থেমে যেতে পারে। কোশ্চেন কিন্তু তোমাকে এটাও দিতে পারে যে প্রমাণ করো যে বা দেখাও যে কোন সিস্টেমে, কোন কণা সিস্টেমে মোট রৈখিক ভরবেগের পরিবর্তনের হার উহার উপর ক্রিয়াশীল লব্ধি বাহ্যিক বলের সমান। তোমার কিন্তু প্রশ্ন কিন্তু এখানে এসেও থেমে যেতে পারে, তাহলে তোমাকে কিন্তু তখন এখানে প্রমাণ করতে হবে। কিন্তু আমরা প্রমাণ করতেছি রৈখিক ভরবেগের সংরক্ষণশীলতা। তাহলে আমরা দেখবো যে রৈখিক ভরবেগ কোনটা, এই পিটা সংরক্ষণ থাকে কিনা সেটা আমরা একটু খেয়াল করব। কি এই পর্যন্ত কি সবাই বুঝতে পেরেছো? জি স্যার। ওকে গুড। তাহলে আমরা পরে দেখি ওই ইকুয়েশনটা আবার একটু আমরা তুলে নিয়ে আসবো। আমরা জানি বাহ্যিক বলের মান F সমান যদি 0 হয়, কেন 0 হবে? কারণ আমরা জানি বাহ্যিক বলের মান যদি আমরা 0 করি তাহলে কি ঘটনা ঘটে সেটা আমরা একটু লক্ষ্য করব। সমীকরণ 3 নম্বর থেকে আমরা অনায়াসে লিখতে পারি dp/dt সমান 0 হবে। কেন? কারণ হলো 3 নম্বর সমীকরণে আছে dp/dt সমান F, তাহলে F এর মান 0, তাই F এর মান 0 আমরা বসাইছি অলরেডি। তাহলে P সমান ধ্রুবক। কিভাবে ধ্রুবক হবে মনে রাখতে হবে, এই dp/dt কে যদি আমরা ইন্টিগ্রেশন করি, তাহলে dp/dt কে যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমরা পেয়ে যাই P, আর 0 কে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমরা পাই ধ্রুবক। আমি কি বুঝাতে পারছি? জি স্যার। কেন? dp/dt উভয় পাশে যদি আমরা সমাকলন করি তাহলে dp/dt সমাকলন করলে হবে P, আর 0 কে সমাকলন করলে হয় ধ্রুবক। তাহলে P সমান ধ্রুবক। তাহলে আমরা অনায়াসে বলতে পারি রৈখিক কোন সিস্টেমের, কোন কণা সিস্টেমের উপর ক্রিয়াশীল লব্ধি বাহ্যিক বল 0 হলে ব্যবস্থাটির মোট রৈখিক ভরবেগ অপরিবর্তিত থাকবে, আর এটাই একটি কণার রৈখিক ভরবেগের সংরক্ষণশীলতার নীতি বা নিত্যতার সূত্র। কি কথা কি বুঝাইতে পারছি? জি স্যার। গুড। তাহলে তো তোমাদের আমরা কিন্তু একটা প্রমাণ অলরেডি আমরা করে ফেলেছি যে কোন কণা সিস্টেমে বাহ্যিক বল যদি 0 হয় তাহলে ওই ব্যবস্থার মোট রৈখিক ভরবেগ যে অপরিবর্তিত থাকে কিংবা ধ্রুবক থাকে, সেটা হচ্ছে আমাদের এই প্রমাণ। তাহলে আমরা আবার এক নজরে একটু আবার রিভিউ করি। সেটা হচ্ছে আমরা প্রথমত একটা বস্তু নিয়েছি, সেই বস্তুর বিভিন্ন একটা ভর নিয়েছি, সেটা হচ্ছে m, আর ওই m ভরের বস্তুর মধ্যে অনেকগুলো কণা আছে, m1 m2 m3 m4 m4 mn পর্যন্ত, মানে n সংখ্যক কণা বিদ্যমান তার মধ্যে। আর এই m সংখ্যক কণারও ভরবেগ আছে, তাহলে m, এবং তাদের বেগ হলো v1 v2 v3 এরকম করে vn পর্যন্ত।
তাহলে আমরা অনায়াসে লিখতে পারি m1 ভরের বস্তুর ভরবেগ হলো m1 v1, m2 এর জন্য m2 v2, এইগুলোকে আমরা একত্রিত যোগ করলে আমরা ওইখান থেকে p এর মানটা পেয়ে যাই। আর এই p এর মানটা যখন আমরা পেয়ে যাই তখন কিন্তু আমরা অনায়াসে আমরা ওইখানে কিন্তু বাহ্যিক বলের একটা মানও বের করে আনতে পারি। বাহ্যিক বল সমান F সমান ma, আর ওই mটা থাকলো পরবর্তীতে আমরা যখন ওই p সমান যে আমরা mv পেয়েছি ওইটা কিন্তু আমরা সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, তাহলে ওইখানে কিন্তু অনায়াসে ত্বরণের মানটা আমরা বসাতে পারি। বসালেই যখন আমরা f এর মান বসাবো তখন আমরা কিন্তু বাহ্যিক বল যখন অনুপস্থিত থাকবে তখন বাহ্যিক বলের মান যখন শূন্য বসাই তাহলে আমরা সেই ইকুয়েশন কিন্তু আমরা এই যে আমাদের স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ f এর মান শূন্য, তাহলে আমরা ওখান থেকে অনায়াসে বের করতে পারি p এর মান ধ্রুবক। অর্থাৎ ইন্টিগ্রেশন বা সমাকলন করলে p dp বাই dt এর সমাকলন করলে p আর শূন্যের সমাকলন করলে ধ্রুবক হয়। তাহলে আমরা অনায়াসে তখন বলতে পারি যে কোন কণা সিস্টেমের উপর ক্রিয়াশীল লব্ধি বাহ্যিক বল শূন্য হলে ব্যবস্থাটির মোট রৈখিক ভরবেগ অপরিবর্তিত থাকবে। এটা হচ্ছে কণার রৈখিক ভরবেগের সংরক্ষণশীলতার নীতি বা নিত্যতার সূত্র। কি ক্লিয়ার ব্যাপারটা? জি স্যার। জি স্যার। ধন্যবাদ। তাহলে তোমাদেরকে আমরা পরবর্তী আরেকটা এখানে একটা সলভ দেওয়া আছে, এটা কিন্তু বিভিন্ন বোর্ডের আমরা এই কোশ্চেনটা কিন্তু একবার আসছে 2000 সম্ভবত 2016 কি 2015 আমার ভালো এক্সাক্ট নাই, ওই সময় এই কোশ্চেনটা আসছিল যে m ও m2 ভরের দুটি কণিকা এদের ভরকেন্দ্র যথাক্রমে x1 x2 দূরত্বে অবস্থিত। অর্থাৎ ভরকেন্দ্র থেকে এই m1 m2 ভরের বস্তু কণার দূরত্ব হলো x1 x2, তাহলে দেখা যাচ্ছে x1 বাই x2 সমান m2 বাই m1। তাহলে আমরা একটু দেখে আসতে পারি এটা আমরা কিভাবে প্রমাণ করতে পারি। ওই এখানে লিখেছি ভরকেন্দ্রতে m1 ও m2 ভর বিশিষ্ট কণার দূরত্ব যথাক্রমে x1 ও x2, যা আমার অলরেডি ওই ইকুয়েশনের মধ্যে দিয়ে রেখেছে, অর্থাৎ আমার প্রশ্নের মধ্যে কিন্তু এই ইনফরমেশন দিয়ে রেখেছে, আমরা সেই ইনফরমেশন দিয়ে এখন কাজ করতেছি। তাহলে আমরা অনায়াসে লিখতে পারি x cm x যে আমাদের যে আভ্যন্তরীণ যে আছে x আছে আভ্যন্তরীণ যে দূরত্বটা সেটা হলো m1 x1। এটা কিন্তু আমরা পাই কোথায় পাই, আমরা কিন্তু এর আগে কিন্তু এটা পড়েছি বস্তু কণার যে বস্তু প্রত্যেকটা কণার মধ্যবর্তী দূরত্বের যোগফল ডিভাইড বাই বস্তু কণার ভরের সমষ্টি। তাহলে আমরা কি পেয়েছি দেখো m1 x1 এটা হলো একটা বস্তুর ভর এবং মধ্যবর্তী দূরত্ব গুণফল যোগ m2 ভরের দুইটা ভর m2 into x2 ডিভাইড বাই ওই কণাদ্বয়ের ভরের সমষ্টি ডিভাইড বাই m1 plus m2। এটা কিন্তু আমরা জানি। তাহলে এটা আমরা আড়াআড়ি গুণ করে দেখি কি হয়, x cm সমান m1 plus m2 সমান m1 x1 plus m2 x2। আমরা অনায়াসে কিন্তু কিছুই করিনি, এই ইকুয়েশনটা শুধু আড়াআড়ি গুণ করেছি। আড়াআড়ি গুণ করার পরে যদি আমরা এটাকে কোনোভাবে কিছু কাটছাট করতে পারি কিনা সেটা আমাদের এর মধ্যে থেকে আসলে নির্ণয় করতে হবে। কি করতে হবে দেখো, একটা স্টেটমেন্ট আমরা জানি পুরো সিস্টেমের মোট সমগ্র ভর কেন্দ্র দিয়ে নিম্নমুখী হয় ভর ভ্রামক। ভর ভ্রামক মানে ভরের সমষ্টি শূন্য হয়। ভালো করে খেয়াল করতে হবে, সিস্টেমের সমগ্র ভর কেন্দ্র দিয়ে নিম্নমুখী হয়। আমরা যদি কোনো বস্তুকে যদি কোথাও রেখে দিই সেই ভর কিন্তু সবসময় সমগ্র ভর কিন্তু তার নিম্নমুখী হয়। তোমাদের যার মাইক্রোফোন অন আছে একটু মাইক্রোফোনটা দয়া করে বন্ধ করে ফেলো, মাইক্রোফোন অনেকের শব্দ সাউন্ড করতেছে। আমি আবারও খেয়াল করে শোনো, সিস্টেমের সমগ্র ভর কেন্দ্র দিয়ে নিম্নমুখী হয়। কেন্দ্র দিয়ে নিম্নমুখী কেন হবে? কেন আমরা জানি এই যে ভর কেন্দ্র যখন আমরা নির্ণয় করি তার সমস্ত ভর কিন্তু কেন্দ্রে কেন্দ্রীভূত আছে বলে ধরে নিই, আর এই সমস্ত ভর কেন্দ্রে যখন কেন্দ্রীভূত আছে সেটা কিন্তু নিম্নমুখী হয়, আর তখন তার ভ্রামক অর্থাৎ ভর ভ্রামক কিন্তু তখন শূন্য হয়। ভর ভ্রামকটা কি? ভরগুলোর সমষ্টি কিন্তু শূন্য হয়। তাহলে আমরা লিখতে পারি x cm m1 plus m2 সমান শূন্য। তাহলে আমরা যদি এটা যদি শূন্য হয় তাহলে 1 নম্বর সমীকরণের ডান পক্ষও শূন্য হবে, অর্থাৎ m1 plus x1 plus m2 plus m2 into x2 সমান শূন্য হয়। কেন? বাম পক্ষ শূন্য, আমরা এই বাম পক্ষ যে শূন্য এটা আমরা ওই 1 নম্বর ইকুয়েশনে বসাতে পারি। তাহলে 1 নম্বর, তাহলে সমীকরণ 1 নম্বর হতে আমরা পাই m1 x1 plus m2 x2 সমান শূন্য। কি বুঝতে অসুবিধা আছে কারণ? না স্যার। গুড। তাহলে আমরা এটাকে ডান পাশে একটু শিফট করে দিই, m1 x1 সমান মাইনাস m2 x2। এটা কিন্তু আমরা একটু উপরে নিচেই ট্রান্সফার করি, দেখো তাহলে x1 বাই x2 সমান মাইনাস m2 বাই m1 হয়। কিন্তু আমাদের প্রমাণের ক্ষেত্রে দিকে খেয়াল করে দেখো আছে x1 বাই x2 সমান m2 বাই m1। আমাদের কিন্তু প্রমাণে মাইনাস চিহ্নটা নাই, কিন্তু আমরা যদি এটা প্রমাণ করে ফেলতে পারি মাইনাস চিহ্ন x1 x2 এর আগে একটা মাইনাস চিহ্ন আছে, তাহলে দুই মাইনাস চিহ্ন কাটাকাটি করলে আমাদের ইকুয়েশন প্রমাণ হয়ে যায়। কিভাবে খেয়াল করো, xm স্থানাঙ্ক ব্যবস্থার মূল বিন্দুতে অবস্থান করলে x1 পজিটিভ হলে x2 অবশ্যই নেগেটিভ হয়। আমরা যদি স্থানাঙ্ক ব্যবস্থার ক্ষেত্রে চিন্তা করি
এই যে আমরা যদি আভ্যন্তরীণ যে স্থানাঙ্ক ব্যবস্থা আছে সেখানে যদি আমরা চিন্তা করি x1 যদি পজিটিভ হয় অর্থাৎ ডান দিকে হয় তাহলে x2 কিন্তু নেগেটিভ হয়। কেন? আমরা তো দুটো মানই একই জায়গায় পাচ্ছি না। একই জায়গায় যখন আমরা পাচ্ছি না তখন মূল বিন্দুতে অবস্থান করলে যদি xcm যদি মূল বিন্দুতে অবস্থান করে x1 যদি ডানে হয় তাহলে x1 বামে, অনুরূপভাবে x1 যদি বামে হয় তাহলে x2 ডানে। তাহলে আমরা সেই ক্ষেত্রে কিন্তু x1 x2 যে কোনো একটা নেগেটিভ হয়। তাহলে নেগেটিভ যদি হয় তাহলে 2 নম্বর সমীকরণটা আমরা লিখতে পারি x1 বাই x2 সমান m2 বাই a1। আমাদের কিন্তু এটা কিন্তু প্রমাণ হয়ে গেছে। খুব কঠিন লাগছে তোমাদের কাছে? না স্যার। খুবই সহজ একটা ম্যাথমেটিক্স। এটা কিন্তু আমাদের বোর্ডে বিভিন্ন বোর্ডে কিন্তু এই কোশ্চেনটা এসছে। মানে বোর্ডে মানে কি বিভিন্ন সালে এসছে। আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে পরীক্ষা বিভিন্ন সালে কিন্তু এই প্রশ্নটা এসছে। তোমরা যদি একটু সলভ করতে পারো তাহলে অনায়াসে কিন্তু এটা একটু ভালো মার্কস পাওয়ার সম্ভাবনা আছে। ওকে, তাহলে আমরা পরবর্তী ধাপে চলে যাই। এরপরে আমাদের কর্মদক্ষতা এবং শক্তির সংরক্ষণের নীতি নিয়েও কিন্তু কিছু ম্যাথ আছে, আমরা সেইগুলো একটু খেয়াল করব। একটা ম্যাথ খেয়াল করো। একটি বস্তুকে নির্দিষ্ট উচ্চতা থেকে ফেলে দেওয়া হলো। ভূমি হতে 10 মিটার উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হলে কত উচ্চতা থেকে বস্তুটি ফেলা হয়েছে? ভালো করে খেয়াল করতে হবে। আমরা যখন পড়ন্ত বস্তুর ক্ষেত্রে শক্তির সংরক্ষণশীলতার নীতি প্রমাণ করেছিলাম সেখানে 3টা বিন্দু ছিল, একটা এ বিন্দু, একটা বি বিন্দু আর একটা হলো সি বিন্দু। খেয়াল করে দেখো এই বিন্দুটা, যে বিন্দুটার কথা তোমাদেরকে এই প্রশ্নের মধ্যে বলেছে সেটা কিন্তু বি বিন্দু। কেন? ভূমি হতে 10 মিটার উচ্চতায়। আমরা ওখানে এ বিন্দু ছিল সর্বাধিক উচ্চতা, সেখানে গতিশক্তি ছিল না, বিভব শক্তি ছিল। সি বিন্দুতে বিভব শক্তি ছিল না, গতিশক্তি ছিল। কিন্তু এই প্রশ্নের মধ্যে এমন একটা বিন্দু চেয়েছে যে বিন্দুতে গতিশক্তি এবং বিভব শক্তি উভয়টিই আছে, আর সেই বিন্দুটা কিন্তু বি বিন্দু। তাহলে আমরা একটু দেখে আসি কি কি দেওয়া আছে। ধরি এই উচ্চতা হতে বস্তুটি ফেলা হয়েছে, তাহলে আমরা একটু দেখে আসি। বিভব শক্তি পি সমান এম জি এইচ। এই এইচ কি আর ওই এইচ কিন্তু এক এইচ না, আর ই কে সমান হাফ এম স্কয়ার সমান এম জি এইচ প্রাইম। তাহলে আমাদের দেওয়া আছে প্রশ্ন মতে ই কে সমান 2 ইএমপি। কেন খেয়াল করতে হবে? আমরা যখন প্রশ্নের যে মতটা থাকে আমরা তাকে বলি প্রশ্ন মতে। প্রশ্নে যে মত আছে সে প্রশ্নের মত কি আছে দেখো, ভূমি হতে 10 মিটার উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে। খেয়াল করতে হবে, খুব স্পষ্ট করে খেয়াল করে শোনো, যে শব্দের সাথে র শব্দ যুক্ত থাকে গুণ করতে হবে তার সাথে। তাতে যদি বলতো যে গতিশক্তি বিভব শক্তির অর্ধেক হবে, তাও ওই অর্ধেক ওই বিভব শক্তির সাথে গুণ করতাম। মনে রাখতে হবে যার সাথে র থাকে, দেখো এখানে গতিশক্তি বিভব শক্তির এর সাথে একটা র আছে, তাহলে যদি গুণ ভাগ যাই করতে বলবে এই বিভব শক্তির সাথেই কিন্তু করতে হবে। কি আমার কথা কি বুঝতে পেরেছো তোমরা? জি স্যার। তাহলে খেয়াল করো গতি শক্তি বিভব শক্তির, তাহলে বিভব শক্তির সাথে গুণ হবে। দেখো তো গুণ আছে কিনা। অতএব ই কে সমান 2 ইপি আছে। জি স্যার। তার মানে আমাদের যদি হাফ গুণ বলতো, অর্ধেক বলতো, যাই বলতো না কেন, যদি বিভব শক্তি সামনে থেকে গতিশক্তি পরে থাকতো তাও ঘটনা কিন্তু ওই যার সাথে র থাকবে তার সাথে আমরা গুণ করতাম। তাহলে দেওয়া আছে কি আমরা একটু দেখে আসি। এইচ হলো 10 মিটার। এই এইচটা কোন এইচ? খেয়াল করতে, ভূমি হতে 10 মিটার উচ্চতায়, তার মানে বিভব শক্তির এইচ হলো 10 মিটার। তার মানে এই এইচটার মান দেওয়া হয়েছে 10 মিটার। কি ক্লিয়ার? জি স্যার। তাহলে আমরা একটু দেখে আসি। এখানে আমরা এই দুটো ইকুয়েশন যদি পাশাপাশি বসাই, ই পির মান এবং ই এর মান, তাহলে আমরা কি পাই? mgh প্রাইম সমান 2 mgh। তাহলে mg কেটে গেলে h প্রাইম সমান 2 গুণ h, h এর মান আছে 10, তার মানে h প্রাইম হলো কত আছে? 20 মিটার। আমরা h প্রাইম এর মান যদি পেয়ে যাই তাহলে h এর মান দেওয়া আছে আমরা জানি মোট, এটা হলো ই কে h হলো উপর থেকে যত দূরত্ব অতিক্রম করেছে, আর ভূপৃষ্ঠ থেকে যত উচ্চতা আছে সেটা হলো আমাদের এই h। তাহলে মোট h কত? এইচ আর এইচ প্রাইমের যোগফল। কি বুঝতে অসুবিধা হচ্ছে? স্যার 30 হবে। ইয়েস, এই যে 20। তাহলে এইচ প্রাইমটা হলো সর্বাধিক উচ্চতা থেকে, অর্থাৎ ওই যে কত উচ্চতা থেকে বস্তুটি ফেলা হয়েছিল সেই উচ্চতা থেকে একটা নির্দিষ্ট বিন্দু পর্যন্ত হলো এইচ প্রাইম। কোন বিন্দু পর্যন্ত? এই যেখানে গতিশক্তি বিভব শক্তি দ্বিগুণ হয়েছে সেই পর্যন্ত হলো এইচ প্রাইম হলো 20 মিটার। আবার ভূপৃষ্ঠ থেকে 10 মিটার উচ্চতা হলো ওই বিন্দুটা অবস্থান করছে। তাহলে মোট দূরত্ব হলো 20 + 10 = 30 মিটার। বিভব শক্তির এইচ এবং গতি শক্তির এইচ এই দুটোর যোগফল হবে মোট এইচ। এই কথাকে বুঝাতে পারছি আমি? জি স্যার। এটাই কিন্তু আমরা ওই থিওরিটি। ধন্যবাদ তোমাদেরকে। খুব ইজিলি কিন্তু আমরা এই সমস্ত ইকুয়েশনে কিন্তু প্রমাণ করে ফেলতে পারি। কি পারা যাবে?
জি স্যার। এই জাতীয়। এখন যে এই কোশ্চেনটাই তোমাদের পরীক্ষায় দিবে এটা এরকম কিন্তু ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে এরকম যদি দিত একটি বস্তুকে নির্দিষ্ট উচ্চতা থেকে না দিয়ে বলতো যে একটি বস্তুকে 30 মিটার উচ্চতা থেকে ফেলে দেওয়া হলো। ভূমি হতে 10 মিটার উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হলে বস্তুটি কত উপর থেকে কত দূরত্ব অতিক্রম করবে। অথবা এরকম ভূমি থেকে 10 মিটার না বলে বলতো ভূমি হতে কত মিটার উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে। অনায়াসে কিন্তু তুমি তখন যদি তোমার এই এইচটা সাইলেন্ট থাকতো তখন ধরে নিতাম মোট উচ্চতা এইচ, তাহলে ওই মোট উচ্চতা এইচ না ধরে 30 মিটার দেওয়া রয়েছে, সেখান থেকে কিন্তু একটা নির্দিষ্ট দূরত্বে এসে এই বিভব শক্তি এইচ শক্তি ধরে নিলাম এক্স অথবা এইচ ধরে নিলে তখন এইচ মাইনাস এক্স এর মানটা ওখান থেকে 30 মাইনাস এক্স, নিচেরটা হতো 30 মাইনাস এক্স, যদি উপরটা এক্স ধরতাম তাহলে নিচেরটা হতো 30 মাইনাস এক্স। এইভাবে কিন্তু আমরা এই ইকুয়েশন থেকেও ওই মোট উচ্চতা বা অথবা নিচ থেকে কত দূরত্ব উপর থেকে কত দূরত্ব এটা কিন্তু আমরা বের করতে পারতাম। আমি অনেক দ্রুত বলেছি কথাগুলো, এটা ধরতে হবে তোমাদেরকে। আমি আবারও বলতেছি একটু খেয়াল করতে হবে, সেটা হলো যে এই অঙ্কগুলো একটা নির্দিষ্ট উচ্চতা দেওয়া থাকতে পারে, অথবা ভূমি থেকে এত মিটার উচ্চতায় বলে দিতে পারে, অথবা সর্বাধিক উচ্চতা থেকে অর্থাৎ একটা নির্দিষ্ট উচ্চতা থেকে এত মিটার দূরত্বে একটা ঘটনা বর্ণনা করতে পারে। এই জিনিসগুলো তোমাদের মাথায় রেখেই কিন্তু এই প্রশ্নগুলো সলভ করতে হবে। কি ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে আমরা একটু দেখি এর পরবর্তীতে আরো কি ম্যাথ আছে আমরা একটু দেখে আসি। বলছে একটি কুয়া থেকে ইঞ্জিনের সাহায্যে প্রতি মিনিটে 1000 কেজি পানি 10 মিটার গড় উচ্চতায় উঠানো হয়। যদি ইঞ্জিনটির ক্ষমতা 40% নষ্ট হয় তবে এর ক্ষমতা নির্ণয় করো। আর মানে এর কর্মদক্ষতা দেওয়া রয়েছে, ইঞ্জিনটির ক্ষমতা হলো 40% নষ্ট হয়। তাহলে আমরা একটু দেখতে পারবো যে 40% যদি নষ্ট হয় তাহলে ইঞ্জিনটি আসলে কর্মক্ষম কত পার্সেন্ট, এটা আমাদেরকে বের করে আনতে হবে। খুব ভালো করে খেয়াল করতে হবে, ইঞ্জিনটির ক্ষমতা 40% নষ্ট হয় তাহলে অ্যাক্টিভ আছে কত পার্সেন্ট, কার্যকর আছে কত পার্সেন্ট, সেটা কিন্তু আমাদেরকে বের করতে হবে। সেখান থেকেই আমার এই ক্ষমতাটা বের করতে হবে। তাহলে আমরা কি কি দেওয়া আছে একটু দেখে আসি। দেওয়া আছে কি কি, আমাদের ভর দেওয়া আছে 1000 কেজি। আমরা জানি বস্তুর ভর ওখানে বলা আছে, দেখো একটি কুয়া থেকে ইঞ্জিনের সাহায্যে প্রতি মিনিটে 1000 কেজি পানি, তাহলে এম এর মান 1000 কেজি, জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, এইচ এর মান হচ্ছে 10 মিটার। এই দেখো 10 মিটার দেওয়া আছে, গড় উচ্চতায় ওঠানো হয়। যদি এখানে গড় উচ্চতায় না বলে একটা পাইপের উচ্চতা বা সামথিং কিছু দিত তাহলে আমাদের কিন্তু গড় উচ্চতা বের করতে হতো। সেটা কিন্তু আমরা হয়তো অন্য কোনো ক্লাসে বা অন্য কোনো ভাবে শিখবো। তাহলে টি হলো কত হলো প্রতি মিনিটে, তার মানে টি হলো 60 সেকেন্ড। ইঞ্জিনটির ক্ষমতা 40% নষ্ট হয় তাহলে কার্যকর আছে কত পার্সেন্ট, 60%। 100 বিয়োগ 40% মানে হলো 60% কার্যকর আছে। এই কার্যকর যে 100 বিয়োগ 40 এটা এখানে তোমাকে দেখাতে হবে, আমি জাস্ট একবারে লিখে দিয়েছি। এই জন্য তুমিও এখানে একটু দেখায় করলে তোমাদের জন্য ভালো হয়, তাহলে বুঝতে সুবিধা হয়। কার্যকর ক্ষমতা 100 বিয়োগ 40 সমান 60%। আর বের করতে হবে পি সমান হট, পি এর মান বের করতে হবে। তাহলে আমরা একটু দেখি তো কি জানি। আমরা জানি, দেখো আমরা এখানে জানি একটা কার্যকর ক্ষমতা পি প্রাইম সমান পি গুণ 60/100%। খুব ভালো করে যদি এখানে তুমি খেয়াল করতে না পারো তাহলে এই অঙ্ক জীবনে ফিরে আসতে পারবো না। আমাকে কি বলেছে, এর ক্ষমতা নির্ণয় করতে বলেছে, তার মানে এর প্রদত্ত কত আছে। অর্থাৎ এই ইঞ্জিনটা প্রতি মিনিটে 1000 কেজি পানি 10 মিটার গড় উচ্চতায় ওঠানো হয়। যদি ইঞ্জিনটির ক্ষমতা 40% নষ্ট হয় তবে এর ক্ষমতা নির্ণয় করো, মানে এর গায়ে কত লেখা আছে, এটার প্রদত্ত কত আর কার্যকর কত। কার্যকর হলো পি প্রাইম আর প্রদত্ত হলো পি। তাহলে আমরা জানি কার্যকর ক্ষমতা সমান প্রদত্ত ক্ষমতার কত পার্সেন্ট কাজ করতে পারবে সে, প্রদত্ত ক্ষমতার কত পার্সেন্ট কাজ করতে পারবে সে, প্রদত্ত ক্ষমতার 60% সে কাজ করতে পারবে। ভালো করে খেয়াল করতে হবে যে 100 টাকা নিয়ে কেউ বাজারে গেছে, বলছে সে 60 টাকা বাজার করতে পারবে, 60% সে বাজার করতে পারবে আর 40% বাজার করতে পারবে না, 40% নষ্ট হবে টাকা। তাহলে সে আসলে কার্যকর আছে তার কত পার্সেন্ট, কার্যকর আছে কয় টাকা, 60 টাকা। ভালো করে, কিন্তু সে নিয়ে গেছে কিন্তু 100 টাকা, কিন্তু কার্যকর থাকবে, যে বলেছে 40% নষ্ট হবে টাকা, তাহলে কার্যকর থাকবে 60 টাকা। এটা প্রদত্ত ক্ষমতা ছিল কত, 100 টাকা, ওই 100 60%। আচ্ছা, এটা কি বুঝতে অসুবিধা হয়েছে কারণ? না স্যার। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ভাইটাল, যে তুমি কার্যকর ক্ষমতাকে পি প্রাইম দ্বারা প্রকাশ করছো আর এই পিটা কিন্তু প্রদত্ত ক্ষমতা। খুব ভালো মনে রাখতে, পিটা কি বলো, প্রদত্ত ক্ষমতা, ওইটাই আমাকে বের করতে হবে। আর এই পি প্রাইমের মান কিন্তু আমরা জানি, এই পি প্রাইম মান হচ্ছে mgh, কারণ কার্যকর কতটুকু আছে, এই পানি দিয়ে এই কতটুকু পানি কত মিনিট ধরে তুলবে, এটা দিয়ে আমি কিন্তু অনায়াসে কিন্তু কার্যকর ক্ষমতা বের করে ফেলতে পারি।
দেখো তাহলে আমরা জানি পি প্রাইম সমান এমজি এইচ বাই টি। তাহলে এই 2 নম্বর সমীকরণের উভয় পাশে 1 এবং 2 নম্বরের বাম পাশে পি প্রাইম আছে, আমরা উভয়টা পরস্পর সমান করব। একটা আছে পি প্রাইম বামে আছে 1 নম্বরের, 2 নম্বরের বামেও পি প্রাইম আছে। তাহলে ডান পক্ষ যদি আমরা সমান করি 1 নম্বর 2 নম্বর সমীকরণ হতে পাই এমজি এইচ বাই টি সমান পি গুণ 60/100। বুঝতে কোনো অসুবিধা আছে? তোমাদের বুঝতে কোনো অসুবিধা আছে? কি কথা বলো? এই লাইনটা কি কোনো বুঝতে না অসুবিধা স্যার। আছে? না স্যার। ওকে, ধন্যবাদ। তাহলে তোমাদেরকে আমরা সোজা এখান থেকে পি এর মান বের করব। এই পি এর মান আমরা এখন বের করব। পি এর মান, তাহলে এম এর মান দেওয়া রয়েছে, ডান পাশে খেয়াল করে দেখো এম এর মান দেওয়া রয়েছে, জি এর মান দেওয়া রয়েছে, এইচ এর মান দেওয়া রয়েছে, টি এর মান দেওয়া রয়েছে। অনায়াসে কিন্তু আমরা পি এর মান বের করতে পারি। কি পারবো না আমরা? স্যার এই জি অঙ্কটা স্যার। একটু ঝামেলা আছে মনে হচ্ছে। কোনো ঝামেলা নাই, একটু খেয়াল করতে হবে তোমাদেরকে। একটু শুধু একটা জায়গায় তুমি মাথায় রাখতে হবে, কার্যকর ক্ষমতা পি প্রাইম সমান প্রদত্ত ক্ষমতা, এই পিটা আছে প্রদত্ত ক্ষমতা গুণ 60%। কেন 40% নষ্ট হয়ে গেছে, তাহলে অ্যাক্টিভ আছে 60%, তাহলে 60/100। কি বুঝতে পেরেছো? জি স্যার। তাহলে এখন আমরা জানি কার্যকর ক্ষমতার ফর্মুলা আমরা জানি একটা, পি প্রাইম সমান এমজিএইচ বাই টি। এই দুই পাশে দেখো বাম পাশে পি পি আছে ফেলে দিলাম, অথবা এই পি প্রাইম মানে এই পাশে বসাইছি। এই ঠিক আছে কিনা এবার? জি স্যার। গুড। তাহলে আমরা কিন্তু অনায়াসে এখানে পি এর মান বের করে ফেলতে পারি। এখন কিভাবে? ওই মানগুলো এখন বসাও। এমজিএইচ বাই টি সমান পি গুণ 60/100। একটু আড়াআড়ি গুণ করে নাও। পি সমান, এই যে আমি আড়াআড়ি গুণ করেছি দেখো, পি এর সাথে 60 আছে আর টি আছে, দেখো 60 আর টি আছে পি এর সাথে। এইটা মাথায় রাখতে হবে যে কার সাথে কার গুণ আছে। এমজিএইচ এর সাথে 100 গুণ আছে, এই যে এমজিএইচ এর সাথে 100 আছে। এই মানগুলো এখন বসাও। এম এর মান 1000, জি এর মান 9.8, এইচ এর মান 10, আর এই উপরে তো 100 আছে, এই 100, আর এই টি হলো 60 সেকেন্ড, এই টি এর মান আছে 60 সেকেন্ড, আর এই উপরের ফর্মুলায় এই 60। তাহলে আমরা অনায়াসে এখানে কিন্তু পেতে পারি পি সমান 2722.22 ওয়াট। এই হলো আমাদের অ্যান্সার। এক্ষেত্রে আরো একটা কথা তোমাদেরকে বলে রাখতে পারি, ওই প্রশ্নের মধ্যে কিন্তু উল্লেখ করে দিতে পারে এর অশ্ব ক্ষমতা নির্ণয় করো। যদি শুধুমাত্র বলে এর ক্ষমতা নির্ণয় করো, তাহলে আমি এখানে এসে অ্যান্সার শেষ করবো, কোনো সমস্যা নাই। কিন্তু যদি প্রশ্নের মধ্যে বলে দেয় যে এর অশ্ব ক্ষমতা নির্ণয় করো, বা হর্স পাওয়ার আমরা যেটাকে বলি 1 এইচপি, 1 হর্স পাওয়ার মানে হলো 746 ওয়াট। তাহলে আমরা যদি ওয়াট থেকে যদি হর্স পাওয়ারে যেতে হয়, তাহলে 746 দিয়ে আমাদের ভাগ দিতে হয়। আমরা অনায়াসে কিন্তু সেটাও দেখে আসতে পারি, সেটাও করে রাখতে পারি, কাজে লাগতে পারে কোনো এক সময়। তাহলে পি সমান 2722। আচ্ছা, এটা কিন্তু তোমরা গুণ করে দেখবা। আমার গুণ, আমি এখানে গুণ করেছি, আমার গুণ কিন্তু ভুলও হতে পারে, বলা যায় না। তারপরেও তোমরা যখন খাতাপত্র নিয়ে বসবা, তখন কিন্তু অবশ্যই এই গুণগুলো করে মানগুলো বসাবা, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে পি সমান 2722.22 ডিভাইড বাই 746। ওই দেখো ওয়াটকে যখন হর্স পাওয়ারে নিয়ে যাওয়া হয়, তখন 746 দিয়ে ভাগ দিতে হয়। আমরা ওই ভাগটা অনায়াসে করে ফেলতে পারি। পি সমান 3.65 হর্স পাওয়ার। তাহলে ওই ইঞ্জিনটির ক্ষমতা ছিল কত? 3.65 হর্স পাওয়ার, কিন্তু কার্যকর আছে কত পার্সেন্ট? এর 60%। অর্থাৎ 3.65 গুণ 60% করে ফেললে কার্যকর কত পার্সেন্ট আছে সেটা তুমি বের করে ফেলতে পারো। কার্যকর কত পার্সেন্ট আছে? এই 3.65 গুণ 60 ডিভাইড বাই 100। তাহলে ওই কার্যকর আছে কতটুকু কার্যকর থাকবে সেটাও কিন্তু তুমি এখান থেকে বের করে ফেলতে পারো। কি আমার কথা বোঝাতে পারছি? জি স্যার, বুঝছি। গুড। তাহলে তো অসুবিধা নাই। এটাই ছিল আমাদের এইখানকার ম্যাথ। তো এইভাবে তোমাদের কিন্তু এই শুধু কি যে এই অঙ্ক যে এইটাই দিবে এরকম কিন্তু ভাবার কোনো সুযোগ নাই। এখান থেকে কিন্তু অনেকগুলো ম্যাথ থাকতে পারে, অনেকভাবে থাকতে পারে। একটা কুয়ার গভীরতা দিয়ে দিতে পারে, কুয়ার গভীরতার উপরে একটা পাইপ দিতে পারে, পাইপের উচ্চতা মানে পাইপের উচ্চতার কুয়ার গড় গভীরতা বের করে নিয়ে এই দুটো যোগ করলে মোট এইচ পাওয়া, তখন তুমি এইভাবে তোমাদেরকে এই ক্ষেত্রে এইগুলো তোমাদের কিন্তু এইচএসসি লেভেলেও কিন্তু এই অঙ্কগুলো ছিল। সুতরাং তোমাদের বইয়েও অনেক অঙ্ক আছে, সেগুলোর সাথে এগুলো একটু প্যারালাল মিলাই নিতে হবে তোমাদের, তবেই তোমরা কিন্তু ভালো করবা। কোনো কোশ্চেন আছে তোমাদের? না স্যার। ধন্যবাদ। তাহলে আমরা এখানে বাড়ির কাজ আমরা কি দিয়েছি খেয়াল করো। দুটি সমভারের বস্তুর মধ্যে একমাত্রিক সংঘর্ষ হলে তারা পরস্পর বেগ বিনিময় করতে পারে, নির্ণয় করতে হবে। খেয়াল করতে হবে, দুটি সমভারের বস্তুর মধ্যে একমাত্রিক সংঘর্ষ হলে, দুটি সমভারের দুটো বস্তুর মধ্যে যদি একমাত্রিক সংঘর্ষ হয়, তাহলে তারা পরস্পর বেগ বিনিময় করে, একটার বেগ আরেকটার সাথে শিফট হয়।
এই যে ট্রান্সফার করে, এটা আমাদেরকে কোনো এক সময় নির্ণয় করতে হবে। তোমরা অবশ্যই এটা বাসায় দেখবা, তাহলে দেখবা যে বাড়ির কাজের সাথে যদি আমরা মূল ক্লাসের পড়া যদি মিলাই নিতে পারি, তাহলে কিন্তু আমাদের এই বই শেষ হতে খুব বেশি সময় লাগবে না ইনশাআল্লাহ। তো আমাদের রেফারেন্স বই সমূহ আমরা প্রত্যেকটা ক্লাসে রেফারেন্স বইয়ের নাম দিই, আর ডক্টর সাইদুজ্জামান স্যার সহ যে 4টা স্যারের এখানে বইয়ের নাম দিয়েছি। তোমরা এই বইগুলো একটু কালেক্ট করে তোমাদের নিজ নিজ কলেজের সেমিনার থেকেও কিন্তু বই কালেক্ট করে সেখানে তোমরা দেখতে পারো, সেমিনারে বসেও দেখতে পারো। মাঝে মাঝে কিছু বই কিনতেও হবে তোমাদের, তাহলে কিনলে তোমাদের বইটা থাকে, বইটা বুঝতেও সুবিধা হয়। সেমিনারের বইটা তো আসলে একটা নির্দিষ্ট সময়ের জন্য নেওয়া হয়, তোমরা বই লাইব্রেরিতেও দেখতে পারো। তো ধন্যবাদ সকলকে। এই ছিল তোমাদের সাথে আমার আজকের ক্লাস। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রতিটা ক্লাস, অনেকগুলো ক্লাস কিন্তু ধীরে 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 কিন্তু আমরা বেশ কিছু ক্লাস শেষ করে ফেলেছি। এই জন্য তোমাদের কাজ হবে প্রতিটা ক্লাস যদি তোমরা সুন্দরভাবে দেখে সে অনুপাতে বাড়ির কাজ সহ যে জিনিসগুলো দেওয়া আছে এইগুলো যদি তোমরা কমপ্লিট করতে পারো, আমার বিশ্বাস যে তোমাদের এই পদার্থবিজ্ঞানের এই বলবিদ্যা যে বইটা, এই বইয়ে তেমন কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। তোমরা এই করোনাকালীন সময়ে আমাদের যে জাতীয় বিশ্ববিদ্যালয় যে প্রোগ্রাম নিয়েছে, এই প্রোগ্রামের সাথে তোমরা একত্রিত থাকো, বাসায় বসে বসে এই পড়ালেখাগুলো একটু রিভাইজ করো, সাথে মিলাই নাও, বইপত্র নিয়ে এর সাথে একটু মিলাই নিতে পারো, তাহলে ইনশাআল্লাহ তোমাদের কোনো অসুবিধা হবে না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাই সবার জন্য দোয়া রেখো। আল্লাহ হাফেজ।